সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি মনোবিজ্ঞান প্রথম পত্র থেকে প্রথম অধ্যায়ের মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি দিয়েছি মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। দেখো যে আমাদের দৈনন্দিন জীবন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। তো এই সকল সমস্যার সমাধানের জন্য মনোবিজ্ঞানের জ্ঞান কিন্তু আমাদের সাহায্য করে। তো কীভাবে সাহায্য করে আমরা দেখব এবার। যে দেখো যে আমাদের কিন্তু যখনই আমরা ঘুম থেকে উঠি তখনই আমাদের মধ্যে শুরু হয় আমাদের বিভিন্ন ধরনের আচরণ এবং মানসিক প্রক্রিয়া চলতে থাকে, এবং এটা নিদ্রা যাবার পূর্ব পর্যন্ত চলতে থাকে। আর শুধু জাগ্রত অবস্থায় নয়, জাগ্রত এবং নিদ্রিত উভয় অবস্থাতেই কিন্তু আমাদের মানসিক কার্যকলাপ সক্রিয় থাকে। আর যেখানেই আচরণ এবং মানসিক কার্যকলাপের প্রকাশ, সেখানেই মনোবিজ্ঞানের অস্তিত্ব। মনোবিজ্ঞানের সংজ্ঞাটাকে যদি তোমরা দেখো, মনোবিজ্ঞানের সংজ্ঞাটা যদি আমরা আরেকবার জেনে নিই, সেখানে বলা আছে যে মনোবিজ্ঞান হচ্ছে মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান। তো এখানে কি বলছে? মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া। তো আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিষয়টা যেহেতু আসছে, তো সেখানেই কিন্তু আমরা মনোবিজ্ঞানের অস্তিত্ব খুঁজে পাচ্ছি। তো আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান আমাদের সাহায্য করে। কিভাবে সাহায্য করে এবার আমরা দেখি কোন কোন ক্ষেত্রগুলোতে মনোবিজ্ঞানের জ্ঞান আমাদের সাহায্য করবে। দেখো যে আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু মনোবিজ্ঞান পাঠের ভূমিকা অনেক। মনোবিজ্ঞানের জ্ঞান কিন্তু আমাদের অনেক সাহায্য করে। চলাফেরা, ওঠা বসা, কর্মক্ষেত্র, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞান আমাদের কাজে লাগে। কিভাবে অন্যের সাথে মিশতে হবে, কিভাবে আমরা আমাদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করব, কিভাবে একাগ্রতা বাড়াবো, কিভাবে জীবনে প্রতিষ্ঠা লাভ করব, এই বিষয়গুলো কিন্তু আমরা মনোবিজ্ঞান পাঠের মাধ্যমে জানতে পারি। মনোবিজ্ঞানের জ্ঞান থাকলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারি যে আমরা এসব ক্ষেত্রে কি কাজ করতে হবে, যেমন কিভাবে স্মৃতিশক্তিটাকে বৃদ্ধি করতে হবে, এটা কিন্তু আমি জানতে পারবো। এছাড়াও আমাদের ব্যক্তিগতভাবে দেখো, আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু আমরা সবাই কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা করি। যেমন আমরা অনেক সময় আমাদের অতীতে কী করে এসেছি এই বিষয়গুলো নিয়ে অনেক সময় আমাদের মধ্যে দুশ্চিন্তা হয়। আবার ভবিষ্যতে কি করব, ভালো কিছু করতে পারবো কি না, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের মধ্যে টেনশন হয়। তো এই বিষয়গুলোতে আমার মধ্যে যে টেনশন হচ্ছে, মানে আমার মধ্যে যে উদ্বিগ্নতা তৈরি হচ্ছে, আমার মধ্যে যে হতাশা আছে, এই বিষয়গুলোকে আমি কিভাবে দূর করতে পারবো। মনোবিজ্ঞানের জ্ঞান যদি আমার জানা থাকে, মনোবিজ্ঞান যদি আমি পাঠ করি, তাহলে আমি জানতে পারবো এগুলো থেকে কিভাবে আমি বেরিয়ে আসতে পারবো, এই জায়গাগুলো থেকে আমি কিভাবে সহজে বেরিয়ে আসতে পারবো। তো আমার ব্যক্তিগত জীবনে কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞানের ভূমিকা কিন্তু অনেকটা। এরপরে আমরা আসি সমষ্টিগত জীবনে। সমষ্টি বলতে কিন্তু একটা না, একের অধিক কিছু বোঝায়, তাই না? তো সমষ্টিগত জীবনে মনোবিজ্ঞানের জ্ঞান কিন্তু আমাদের কাজে লাগবে। যেমন যারা যৌথভাবে বসবাস করতে গেলে অন্যের সাথে কেমন ধরনের আচরণ করতে হয়, অন্যদের সাথে কীভাবে মিশতে হয়, তারপরে কিভাবে গোষ্ঠীগত শক্তি, সৌহার্দ্য বৃদ্ধি করা যায়, এই বিষয়গুলো কিন্তু আমরা মনোবিজ্ঞান পাঠের মাধ্যমে জানতে পারবো। যদি মনোবিজ্ঞানের জ্ঞান থাকে তাহলে এই বিষয়গুলো জানা সম্ভব। তারপরে আরও একটা দেখো যে পয়েন্ট, সেটা হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রেও মনোবিজ্ঞানের জ্ঞান আমাদের কাজে লাগে। অস্বাভাবিক এবং বিকারগ্রস্ত মানুষের চিকিৎসার ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান আমাদের সাহায্য করে। মানুষ অস্বাভাবিক আচরণ কেন করে, এর উৎস কোথায়, কিভাবে এর মানসিক রোগের প্রতিকার করা সম্ভব, এই বিষয়গুলো জানা সম্ভব হবে মনোবিজ্ঞানের জ্ঞান যদি আমাদের মধ্যে থাকে। এছাড়াও আরও একটা বিষয় দেখো, শিক্ষাক্ষেত্রে আমরা স্টুডেন্ট,
যারা আছি তারা তাদের কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞান কিন্তু অনেক বেশি কাজে লাগবে। কিভাবে বলি, যে কিভাবে আমি আমার ছাত্র শিক্ষক সম্পর্কের উন্নতি হবে, কিভাবে পড়াশোনার ক্ষেত্রে আমার একাগ্রতা বাড়বে, কিভাবে ছাত্রছাত্রীদের মানসিকতার যে বিকাশ ঘটানো এটা ঘটবে, এই বিষয়গুলো কিন্তু আমরা মনোবিজ্ঞান পাঠের মাধ্যমে জানতে পারবো। এছাড়াও কার্যকরী পাঠদান কৌশল সম্পর্কেও মনোবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা সম্ভব হয়। এরপরে আসি শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রে মনোবিজ্ঞান পাঠের কিন্তু ব্যাপক পাঠের কিন্তু প্রয়োজন আছে। তো এক্ষেত্রে কিভাবে আমাদের সাহায্য করবে শিল্পক্ষেত্রে, শিল্প কলকারখানায় যে নিয়োগ করা হয়, যে দক্ষ শ্রমিক যে বাছাইকরণ করা হয়, বাছাইকরণের ক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞান আমাদের সাহায্য করে। এছাড়াও শ্রমিক মালিক সম্পর্ক নিরূপণ, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ, শ্রমিক অসন্তুষ্টির কারণ নিরূপণ এবং শ্রমিক অসন্তুষ্টি কেন দেখা দেয়, এই বিষয়গুলোও কিন্তু জানা সম্ভব হয়। শ্রমিকদের মধ্যে যদি অসন্তুষ্টি থাকে, কর্ম অসন্তুষ্টি থাকে, তাহলে কিন্তু উৎপাদন ব্যাহত হয়। এই কারণে শ্রমিকদের কর্মসন্তুষ্টিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য এই পরিস্থিতিতে কি কাজগুলো করতে হবে, এর জন্য কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞান থাকা দরকার। তারপরে আসি শিশুদের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে আমাদের সাহায্য করবে, কিভাবে সন্তান লালন পালন করতে হবে, সন্তান গর্ভে আসার পরে এবং ভূমিষ্ঠ হবার পরে একজন মায়ের করণীয় কী, এই বিষয়গুলো কিন্তু মনোবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো। এছাড়াও দেখো যে শিশুদের সাথে কী ধরনের আচরণ করতে হবে, তারপরে বয়ঃসন্ধিকালে তাদের সম্পর্কে কী ধরনের তাদের সাথে কী ধরনের আচরণ করতে হয়, এই বিষয়গুলো কিন্তু সব কিছুই আমরা মনোবিজ্ঞান পাঠের মাধ্যমে জানতে পারবো। একজন মা যদি জানেন যে তার সন্তানের সাথে কী ধরনের ব্যবহার করতে হবে, কিভাবে একটা ছোট্ট শিশুকে বড় করে তোলা যায়, তাকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা যায় সম্ভব হবে, সেটা হচ্ছে মনোবিজ্ঞান পাঠের জ্ঞান যদি তার মধ্যে থাকে, তাহলে কিন্তু তার জন্য এটা করা অনেক সহজ হবে। তারপরে দেখো উপদেশ ও নির্দেশনার ক্ষেত্রে। উপদেশ ও নির্দেশনার ক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞান আমাদের সাহায্য করে। কিভাবে, যে আমাদের যে মানব জীবন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। এরকম দেখা যায় যে কারো বাচ্চা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, তারপরে স্কুলে ছোট্ট বালক স্কুলে যেতে যাচ্ছে না, তারপরে শিক্ষা জীবন সমাপ্তির পরে কোনো যুবক দেখা যাচ্ছে চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে, তার চাকরি হচ্ছে না, বা বিবাহিত জীবনে অশান্তি, কারো আবার চাকরি শেষ হয়ে গেছে, অবসর জীবন কাটাতে পারছে না, কিভাবে কাটাবে বুঝতে পারছে না। তো এই ধরনের হাজারো সমস্যায় কিন্তু আমাদের জীবন জর্জরিত। এক্ষেত্রে যদি আমি মনোবিজ্ঞানের জ্ঞান আমার থাকে, তাহলে আমরা সহজেই এই সমস্যাগুলো সম্পর্কে জানতে পারবো এবং এই যে উপদেশ ও নির্দেশনার আমরা একজন কাউন্সিলরের শরণাপন্ন হতে পারি। এবং কাউন্সিলর কী করবেন, আমাদের এই যে সমস্যাগুলোর থেকে বের হয়ে আসার একটা পথ তিনি কিন্তু আমাদেরকে দেখিয়ে দিতে পারবেন। আমরা যখন কাউন্সিলরের কাছে যাই, তখন কি হয়, আমরা আমাদের সমস্যা সম্পর্কে যখন তাদেরকে বলি, তখন কি হয়, আমাদের সমস্যা সম্পর্কে যখন তার সাথে আলোচনা করা হয়, তখন কিন্তু তিনি আমাদেরকে সঠিক পথটা দেখিয়ে দিতে পারেন। তো এই ধরনের সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উপদেশ এবং নির্দেশনার ক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞান আমাদের সাহায্য করে। তো এরপরে আসি প্রকৌশলের ক্ষেত্রে। বর্তমানে দেখো যে যন্ত্রপাতির সহজীকরণ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে।
এখনকার যন্ত্রপাতিগুলো কিন্তু আগের মতো আর নেই। যদি কম্পিউটারের কথাই আমরা বলি, যে কম্পিউটার, প্রথম দিকের কম্পিউটারটা কেমন ছিল, অনেক বড় ছিল। সেটাকে যখন যন্ত্রপাতি অনেক বড় হয় তখন কিন্তু এটা এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেওয়া করতে কী হয়, সমস্যা তৈরি হয়। তারপরে অনেক মানুষের প্রয়োজন হয় এবং খরচ অনেক বেশি হয়। সেক্ষেত্রে যদি যন্ত্রপাতি যদি এখন কিন্তু প্রকৌশল মনোবিজ্ঞানী যারা আছেন তারা কিন্তু যন্ত্রপাতির যে নকশাগুলো তারা যে করছেন সেটা যদি এমন হয় যে এটা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে, তারপরে তৈরি করতে কম খরচ হচ্ছে, তারপরে আনা নেওয়া করতে কম মানুষ প্রয়োজন হচ্ছে, কম জনবল দরকার হচ্ছে, তাহলে সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু প্রকৌশল মনোবিজ্ঞানীদের যথেষ্ট ভূমিকা আছে। এরপরে আসি অপরাধ দমনে। 9 নম্বর পয়েন্ট বলা হচ্ছে যে অপরাধ দমনে। মানুষ অপরাধ কেন করে, অপরাধের উৎস কোথায়, তারপরে কিভাবে এর প্রতিকার করা যায়, এই বিষয়গুলো সম্পর্কে মনোবিজ্ঞানের জ্ঞান কিন্তু আমাদের সাহায্য করে। মনোবিজ্ঞানীগণ অপরাধের কারণ শনাক্ত করে তার একটা প্রতিকার এবং প্রতিবিধান দিয়ে থাকেন। তো এক্ষেত্রেও কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞান আমাদের কাজে লাগে। এরপরে আসি সামরিক ক্ষেত্রে। সামরিক ক্ষেত্রে কিভাবে আমাদের মনোবিজ্ঞানের জ্ঞান কাজে লাগবে। সামরিক বাহিনীতে দেখো যে বিভিন্ন ধরনের কিন্তু বাহিনীতে লোক নিয়োগের সময়, সামরিক বাহিনীতে যখন লোক নিয়োগ করা হয় তখন বিভিন্ন ধরনের মনোবৈজ্ঞানিক অভিক্ষা প্রয়োগ করে উপযুক্ত লোক নির্বাচন করা হয়। এছাড়াও যুদ্ধকালীন সময়ে সামরিক এবং বেসামরিক লোকদের আত্মবিশ্বাস এবং মনোবল অটুট রাখার জন্য ক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞানীগণ কাজ করে গেছেন। তো এক্ষেত্রেও কিন্তু মনোবিজ্ঞানীদের যথেষ্ট অবদান আছে। এরপরে আসি প্রশাসনের ক্ষেত্রে। প্রশাসনের ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে আমাদের সাহায্য করে। সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সুযোগ্য প্রশাসন দরকার। আর এই ব্যাপারে মনোবিজ্ঞানী কী করতে পারেন, উপযুক্ত লোক বাছাই করে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে প্রশাসনকে কিন্তু সহায়তা করতে পারেন। তাহলে কি দেখলাম আমরা এখানে, একজন মনোবিজ্ঞানীর ভূমিকা কিন্তু এখানে অনেক বেশি। এরপরে আমরা দেখব ব্যবসার ক্ষেত্রে। কোনো ব্যবসায় যে সাফল্য লাভ করতে হলে তার মধ্যে মনোবিজ্ঞানের জ্ঞান থাকতে হবে। কারণ কি, যে ব্যবসায় কী ধরনের নীতি গ্রহণ করতে হবে, তারপরে হচ্ছে কিভাবে ক্রেতার মনোযোগ আকর্ষণ করা যায়, তারপরে পণ্যের কী ধরনের পণ্য উৎপাদন করতে হবে, পণ্যের বাজারজাতকরণ করতে হবে কিভাবে, এই বিষয়গুলো সম্পর্কে যদি একজন ব্যবসায়ীর ধারণা থাকে, যদি এই বিষয় সম্পর্কে তিনি যদি ভালোভাবে জেনে থাকেন, তাহলে কিন্তু তিনি ব্যবসায় অনেক বেশি লাভবান হতে পারবেন। আর যদি এই বিষয়ে তার জ্ঞান না থাকে তাহলে তিনি লাভবান হতে পারবেন না। কারণ ক্রেতার মনোযোগ আকর্ষণের জন্য তার মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন। একজন ক্রেতা কী ধরনের পণ্য ক্রয় করতে চায়, কী ধরনের পণ্যের প্রতি তার আকর্ষণ থাকে, এই বিষয়গুলো মাথায় রেখে যদি তিনি পণ্যের উৎপাদন করেন তাহলে কিন্তু সহজেই তিনি বুঝতে পারবেন যে এটা ক্রেতার কাছে পৌঁছে যাবে এবং এক্ষেত্রে তিনি লাভবান হতে পারবেন। তো এরপরে আমরা দেখব যে রাজনীতির ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে আমাদের সাহায্য করবে। রাজনীতির ক্ষেত্রেও মনোবিজ্ঞানের জ্ঞান আমাদের সাহায্য করবে। কারণ কি, যে একজন সার্থক রাজনীতিবিদ হতে হলে তার মধ্যে মনোবিজ্ঞানের জ্ঞান থাকা দরকার। কিভাবে জনগণের কাছে নিজের আসন দৃঢ় করা যাবে, কী নীতি গ্রহণ করলে প্রতিপক্ষকে সহজেই অতিক্রম করা যাবে, বা কী কৌশল অবলম্বন করলে সমস্যার বিভিন্ন যে রাজনৈতিক যে বিভিন্ন সমস্যাগুলো তৈরি হয়, এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসা যাবে, এই বিষয়গুলো সম্পর্কে একজন রাজনীতিবিদের
যদি জ্ঞান থাকে, মনোবিজ্ঞানের জ্ঞান থাকে, তাহলে তিনি সহজে এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারবেন। তো মনোবিজ্ঞানের জ্ঞান কিন্তু এক্ষেত্রে তাকে সাহায্য করে। তো আমরা যে বিষয়গুলো দেখলাম, এই যে আমরা দেখলাম ব্যক্তিগত জীবনে, সমষ্টিগত জীবনে, চিকিৎসার ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, তারপরে শিশুদের ক্ষেত্রে, উপদেশ এবং নির্দেশনার ক্ষেত্রে, তারপরে প্রকৌশলের ক্ষেত্রে, অপরাধ দমনে, সামরিক ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে, এই যে এতগুলো ক্ষেত্র, এই ক্ষেত্রগুলোতে মনোবিজ্ঞানের জ্ঞান কিন্তু অনেক বেশি কাজে লাগে। এছাড়াও তোমরা দেখো যে আমাদের ব্যক্তিগত জীবন এবং সমাজ জীবন তথা দৈনন্দিন জীবনকে সুন্দরভাবে বিকশিত করতে হলে মনোবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। তো আমরা যদি দেখি যে মনোবিজ্ঞানের জ্ঞানের ব্যবহার, মনোবিজ্ঞানের জ্ঞানের প্রয়োগ কোথায় নেই, সেটা আমার ব্যক্তিগত জীবনে আছে, সেটা আমার সমষ্টিগত জীবনে আছে, এবং আমার যে ব্যক্তিগত জীবনের যে বিভিন্ন ধরনের সমস্যার যে আমরা সম্মুখীন হই, সেটা আমার হতে পারে আমার চাকরি জীবনে, আমি যদি স্টুডেন্ট হয়ে থাকি সেখানে আমার শিক্ষা জীবনে, আমার পড়াশোনার ক্ষেত্রে, তারপরে আমি যদি বিবাহিত হয়ে থাকি তাহলে আমার বিবাহিত জীবনে, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তো সেক্ষেত্রেও আমি আমার বাচ্চাকে, আমার সন্তানকে কিভাবে বড় করব, কিভাবে লালন পালন করব, এই বিষয়গুলোতেও কিন্তু আমার মনোবিজ্ঞানের জ্ঞান আমাকে সবসময় কিন্তু সাহায্য করছে। শুধু তাই নয়, একজন চাকরিজীবী মানুষ তার চাকরি শেষ করার পরে কিভাবে তার অবসর সময়টাকে কাটাবেন, কিভাবে তিনি অবসর সময়ে ভালো থাকবেন, বা আমাদের মধ্যে দেখো বিভিন্ন কারণে কি তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়, হতাশা আসে, অনেক সময় ব্যর্থতা আসে, এই এই বিষয়গুলোকে আমরা কিভাবে সামলাবো। আমার মধ্যে যদি হতাশা তৈরি হয়, আমি হতাশা থেকে কিভাবে বেরিয়ে আসবো, আমার মধ্যে যদি বিষণ্ণতা তৈরি হয়, তো এই বিষণ্ণতা থেকে আমি কিভাবে বের হয়ে আসবো, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু বিষয়টা থেকে বের হয়ে আসতে কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞান যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি কিন্তু সহজেই এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে পারবো। আমার স্বাভাবিক জীবনযাপনে আমি ফিরে আসতে পারবো, আমার স্বাভাবিক কাজকর্মগুলোও কিন্তু আমি সঠিকভাবে করতে পারবো। তো আমরা এখান থেকে এটাই দেখলাম যে আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে, আমার কর্মক্ষেত্র, আমার ব্যক্তিগত জীবন, আমার সমষ্টিগত জীবন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞান আমাদের সাহায্য করছে। তাহলে কি বলা যায় যে মনোবিজ্ঞান পাঠ করা তো আমাদের জন্য একান্ত প্রয়োজন। কারণ আমরা বিষয়গুলো সবসময় আমরা দেখি, আমাদের নিজেদের জীবনে বিষয়গুলো ঘটে থাকে, কিন্তু আমরা বুঝতেই পারি না যে কিভাবে মনোবিজ্ঞানের জ্ঞান আমাদেরকে সাহায্য করছে। তো এই বিষয়গুলো, এগুলো ছাড়া আরও অনেক বিষয় আছে, ক্ষেত্র আছে, সেখানেও মনোবিজ্ঞানের জ্ঞান আমাদের কাজে লাগে। এখানে এই যে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে যেটা বললাম, এখানে একজন শিক্ষার্থীর মনোযোগ কিভাবে বাড়ানো যায়, কিভাবে একাগ্রতা বাড়ানো যায়, কিভাবে তার ছাত্র শিক্ষক সম্পর্কের যে একটা ব্যাপার, তোমরা সবাই যারা আছো তারা স্টুডেন্ট, কিভাবে ছাত্র শিক্ষক সম্পর্কের উন্নতি হয়, এই বিষয়গুলোও কিন্তু মনোবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায়। তো আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে মনোবিজ্ঞান পাঠের গুরুত্ব আছে। আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে মনোবিজ্ঞান পাঠের গুরুত্ব আছে। তো আমরা মনোবিজ্ঞান পাঠ করব, আমরা মনোবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে আমরা মনোবিজ্ঞান পাঠ করব, মনোবিজ্ঞান জানবো, যেহেতু এখানে মানুষের কথা বলে, আচরণের কথা বলে, মানসিক প্রক্রিয়ার কথা বলে, আর যেখানে মানসিক প্রক্রিয়া, আচরণ, মানসিক প্রক্রিয়ার প্রকাশ, এখানেই কিন্তু মনোবিজ্ঞানের অস্তিত্ব। তো এই ছিল মোটামুটি আমার আজকের ক্লাস। আজকের এই মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, এই টপিকটার ভেতর দিয়ে কিন্তু আমার প্রথম অধ্যায় আমি শেষ করব। আমরা আগামী দিন আবার অন্য কোনো নতুন অধ্যায় নিয়ে আমরা শুরু করব। আর
এই এটা এখান থেকে আমরা আজকের প্রথম অধ্যায় শেষ করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সামাজিক বিধি মেনে চলো। আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।